ধরে নেওয়া হয় বাংলাদেশে কোনো না কোনো লিভার রোগে আক্রান্ত এমন মানুষের সংখ্যা প্রায় ৬ কোটি। এদের মধ্যে সিংহভাগই জানেন না যে তাদের চিকিৎসা কখন শুরু করতে হবে, কিভাবে শুরু করতে হবে। নানা ধরনের অসচেতনতার কারণে অনেকেই মৃত্যুর দ্বারপ্রান্তে পৌঁছে যান, অনেকে মৃত্যুর শিকারও হন। সেই সংখ্যাটি আমরা জানি না। এই বাস্তবতাই আমাদের সামনে হাজির হয়েছে বিশ্ব লিভার দিবস। আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা আজকের বিষয় দিয়েছি বিশ্ব লিভার দিবস, আমাদের করণীয়। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন দেশের স্বনামধন্য দুজন হেপাটোলজিস্ট। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা, সাবেক অধ্যাপক, লিভার বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, একই সঙ্গে স্যার ভাইস চেয়ারম্যান, হেপাটোলজি সোসাইটি, ঢাকা। সঙ্গে আরও যুক্ত হচ্ছেন ডাক্তার SKM নাজমুল হাসান, সহকারী অধ্যাপক, লিভার বিভাগ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে হেপাটোলজি সোসাইটি ঢাকা ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অধ্যাপক গোলাম মোস্তফা, শুরুতেই জানতে চাই যে এই যে ৬ কোটি মানুষ, মানে 1/3 মানুষ শুধু লিভার রোগেই আসলে ভুগছে, বাংলাদেশের এই পরিস্থিতিটা যদি একটু বিস্তারিত ব্যাখ্যা করেন, লিভার রোগের প্রাদুর্ভাব। 19শে এপ্রিল বিশ্বব্যাপী পালিত একটি গ্লোবাল ইভেন্ট, ওয়ার্ল্ড লিভার ডে। তো বিষয়টি লিভার দিবস পালনের একটা উদ্দেশ্য অবশ্যই আছে। লিভারকে কিভাবে আমরা সুস্থ রাখবো, লিভার সচেতনতা বৃদ্ধি করা যায় কিভাবে, এই ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি করাই এই দিবস পালনের উদ্দেশ্য। তো এবছর আমাদের লিভার দিবসের যে প্রতিপাদ্য তা হলো ফুড ইজ মেডিসিন, দ্যাট ইজ খাদ্যই শক্তি, খাদ্যই ঔষধ। কারণ খাদ্য আমাদের উপকারও করতে পারে, আবার ক্ষতিও করতে পারে। খাদ্য ব্যাপারে যদি আমরা সচেতন না হই তাহলে আমাদের লিভার ঠিক রাখা যাবে না, আমাদের শরীর ঠিক রাখা যাবে না। তো আমরা এমন খাদ্য সম্বন্ধে সচেতন হব যে ধরনের খাদ্য আমার লিভারকে ভালো রাখে। খাবারের মধ্যে একটা ব্যালেন্স ডায়েটের একটা প্রশ্ন আসে, যে খাবারে কিছু সবজি থাকবে, কিছু ফলমূল থাকবে, প্রোটিন থাকবে, কিন্তু চর্বির পরিমাণ কম থাকবে। আমাদের দেশে লিভার রোগের প্রাদুর্ভাব একেবারেই কম নয়। আপনি যেমনটি বললেন যে প্রায় ৬ কোটি লোক বিভিন্ন লিভার রোগে আক্রান্ত। এর মধ্যে ফ্যাটি লিভার, হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগী, হেপাটাইটিস সি ভাইরাস আক্রান্ত রোগী এবং অন্যান্য হেপাটাইটিস আক্রান্ত রোগীর সংখ্যা বলা যায়। আমাদের দেশে ফ্যাটি লিভার আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক। যেমন এক গবেষণা দেখা গেছে প্রায় 33.68% রোগী ফ্যাটি লিভারে আক্রান্ত। যদি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গবেষণা মতে আমরা ধরে নিই যে বাংলাদেশে 17 কোটি লোক আছে, সেই মতে প্রায় 5 কোটি লোক ফ্যাটি লিভারে আক্রান্ত। তো এটা কিন্তু একটা অসংক্রামক ব্যাধি। নীরবে ফ্যাটি লিভার আমরা আক্রান্ত হয়ে পড়ি, যা আমাদের মানে অতি গুরুত্ব সহকারে সচেতন হওয়া প্রয়োজন। ডাক্তার নাজমুল হাসান, আপনার জন্য অবশ্যই আজকের প্রোগ্রামটি অন্যরকম। আপনার সরাসরি শিক্ষক আপনার সঙ্গে আছেন। আপনার কাছে জানতে চাই যে লিভার রোগের তো অনেক ধরন আছে, হেপাটাইটিস বি, সি, জন্ডিস বা ফ্যাটি লিভার যেভাবে আমরা বলি না কেন, মানে কোন চ্যালেঞ্জটা বেশি ফিল করছেন এখন চিকিৎসক হিসেবে লিভার রোগের ক্ষেত্রে? আসলে আমাদের বর্তমানে বাংলাদেশে প্রায় ৬ কোটি লোক বিভিন্ন ধরনের লিভারের রোগে আক্রান্ত। তার ভিতরে প্রায় 5 কোটি লোক ফ্যাটি লিভারে আক্রান্ত এবং 1 কোটি লোক হেপাটাইটিস বি, সি এবং অন্যান্য হেপাটাইটিস এ, ই এই ধরনের বিভিন্ন ভাইরাসে আক্রান্ত। আমাদের রোগের ক্ষেত্রে প্রধান যে চ্যালেঞ্জ সেটা হলো যে আমাদের একটা পরিসংখ্যানে দেখা গেছে যে আমাদের হেপাটাইটিস বি আক্রান্ত 10 জন রোগীর 9 জনই জানেন না যে সে হেপাটাইটিস বিতে আক্রান্ত। যেহেতু তারা জানেন না জানার কারণে তাদের ভিতরে সচেতনতাটা তৈরি হয় না সেইভাবে, এবং দেখা যায় যে পরবর্তীতে যখন আমাদের কাছে এই রোগীগুলো আসে, বেশিরভাগ ক্ষেত্রেই তারা লিভার সিরোসিস বা লিভারে ক্যান্সারে আক্রান্ত হবার পরে আমাদের কাছে আসছে। তো লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে যখন আক্রান্ত হবার পরে আসে, সেই ক্ষেত্রে চিকিৎসক হিসাবে আমাদের ওই রোগীর ক্ষেত্রে সর্বোচ্চ যতটুকু করা প্রয়োজন সেটা আমাদের করার মতো স্কোপ খুব বেশি থাকে না। তো আমরা যদি শুরুতেই এই রোগীগুলোকে সচেতনতা তৈরির মাধ্যমে আক্রান্ত হওয়ার পরপরই যদি শনাক্ত করতে পারতাম, তাহলে আমরা হেপাটাইটিস বি বা সিকে যদি আমরা এরকম জটিলতা তৈরি হবার পূর্বেই চিকিৎসা দিতে পারতাম, তাহলে তাদের এই ধরনের ভয়ঙ্কর পরিণতির মুখোমুখি হতে হতো না, এবং আমরা চিকিৎসক হিসাবেও অনেক
হ্যাপি থাকতাম যে তাদের রোগীদেরকে আমরা এরকম জটিল পরিস্থিতি তৈরি হওয়ার আগেই আমরা চিকিৎসা দিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলতে পারতাম। ধন্যবাদ। অথবা গোলাম মোস্তফা, আমাদের সবসময় আমরা বলি যে অনেকগুলো রোগকে আমরা নীরব ঘাতক বলে থাকি, যে আসলে লক্ষণ প্রকাশই করে না, বা যখন করে তখন অনেকটা পথ দেরি হয়ে যায়। লিভার রোগের ক্ষেত্রে অনেক আগে শনাক্ত হবার বা নিজে নিজে বুঝবার বা অন্তত বংশের দিকে তাকিয়েও একটু অনুমান করার কোনো ব্যাপারগুলো আছে কিনা? কিছুটা তো অবশ্যই আছে। যেমন কোনো পরিবারে যদি লিভার সিরোসিসের রোগী থাকে, তো এই লিভার সিরোসিস তো আমাদের দেশে বেশিরভাগই হ্যাপাটাইটিস বি ভাইরাসের কারণে হয়ে থাকে। হ্যাপাটাইটিস সি ভাইরাসও আছে, অন্যান্য কারণ আছে। তো হ্যাপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস তো একটা সংক্রামক রোগ। পরিবারে নিজেদের মধ্যে এটা একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে ছড়াতে পারে, সম্ভাবনা থাকে। দুটোই ছড়াই? দুটোই ছড়াতে, বি ভাইরাস, সি ভাইরাস। তো পরিবারে যদি কেউ হ্যাপাটাইটিস বি ভাইরাস থাকে, তাহলে যদি অন্য সদস্যরা হ্যাপাটাইটিস বি ভাইরাস শরীরে আছে কিনা যদি পরীক্ষা করে, স্ক্রিনিং করে, তাহলে ওই লোকগুলো রোগী হওয়ার আগেই শনাক্ত করা সম্ভব। আর যদি কারো যদি না থাকে, তাহলে তাকে টিকা দিয়ে ওই রোগ থেকে প্রতিরোধ করা যায়। কারণ তার ঘরে যদি একজন হ্যাপাটাইটিস বি ভাইরাসের রোগী থাকে, তাহলে সে কন্ট্যাক্টে যাবে, কন্ট্যাক্টে গেলে তার সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। ওই সংক্রমণ থেকে তাকে সেভ করা সম্ভব যদি সে আগে সচেতন হয়। কিন্তু স্যার, একই মাত্রাতে ক্ষতিগ্রস্ত করে কিনা, নাকি ওই ব্যক্তি নতুন করে যে আক্রান্ত হলো তার শারীরিক কন্ডিশনের উপর ডিপেন্ড করে সে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? নীরবে লিভারের ক্ষতি করার আগে যদি আমরা শনাক্ত করতে পারি, হ্যাপাটাইটিস বি ভাইরাসের এখন ওষুধ চিকিৎসা আছে। হ্যাপাটাইটিস বি ভাইরাসের, সি ভাইরাসের আরও ভালো ওষুধ আছে। হ্যাপাটাইটিস সি ভাইরাস যদি সময় মতো শনাক্ত করা যায়, লিভার আক্রান্ত হওয়ার আগে, লিভার সিরোসিস হওয়ার আগে যদি শনাক্ত করা যায়, তাহলে ওষুধ দিয়ে 99% ক্ষেত্রে নিরাময় করা সম্ভব হ্যাপাটাইটিস সি ভাইরাস। হ্যাপাটাইটিস বি ভাইরাসও ওষুধের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে নিয়ন্ত্রণে রাখা যায়। আর ফ্যাটি লিভারের কথায় আসেন, ফ্যাটি লিভার তো এটা পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য রোগ। ফ্যাটি লিভারের ব্যাপারে সচেতনতা দরকার, নিয়মকানুন মানা দরকার, ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। এই কতগুলা পদক্ষেপ নিলে ফ্যামিলির অন্য সদস্যরা মানে সুস্থ থাকার রাস্তা পরিষ্কার আছে। ডাক্তার নাজমুল হাসান, আমি জানতে চাই যে আসলে একেবারে মানে প্রাথমিক লক্ষণগুলো, মানে লিভারের সবগুলো রোগের ক্ষেত্রেও কি আসলে কমনলি কোনো লক্ষণ আছে কিনা, যেটি দেখে আসলে একটু অন্তত সন্দেহ করা যায়? যেমন হেপাটাইটিস যখন হয় রোগীদের ক্ষেত্রে, সাধারণত লিভার রোগে আক্রান্তদের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোগীদের ক্ষেত্রে একটা খাবারের অরুচি এবং ক্লান্ত, অনেক রোগী বলে যে আমার খুব ক্লান্তি লাগে, অল্পতেই আমি ক্লান্ত হয়ে যাই, খাবারের অরুচি হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন এরকম কোনো কিছু একটা উপসর্গ নিয়ে আমাদের কাছে রোগীরা আসে, তখন আমরা সন্দেহ করি যে তার হয়তোবা লিভার রোগে আক্রান্ত হওয়ার হয়তোবা শুরু হয়েছে। কোনো রোগীর ক্ষেত্রে দেখা যায় যে সে বলে তার ওজনটাও কমে যাচ্ছে। তখন আমরা চিন্তা করি হয়তোবা সে কোনো লিভারের রোগে আক্রান্ত। তখন আমরা তাকে চিকিৎসা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে শনাক্ত করার চেষ্টা করি যে উনি কোনো লিভারের রোগে আক্রান্ত হয়েছেন কিনা। ধন্যবাদ। একটি প্রশ্ন স্যার প্রসঙ্গ উঠিয়েছিলেন, আপনার কাছে আলাদা করে জানতে চাই যে এবারের প্রতিপাদ্যে যে বলা হয়েছে ফুড ইজ মেডিসিন, মানে সাধারণত প্রতিপাদ্যগুলো এমন হয় না, খুব ইন্টারেস্টিং এবং খুব আলাদাভাবে এটিকে মডিফাই করা হয়েছে। এটির আসলে অন্তর্নিহিত তাৎপর্য কি, বা কেন এটিকে আসলে প্রাধান্য দেওয়া হলো এবার? জি, আসলে এটা মানে একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আসলে আমাদের এখন ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে যে গবেষণার মাধ্যমে সবচেয়ে বেশি আক্রান্ত রোগী হলো ফ্যাটি লিভারে আক্রান্ত রোগী। এখন এটা পর্যায়ক্রমে বলা হচ্ছে যে গবেষণায় দেখা গেছে যে এখন পর্যন্ত যে আমাদের দেশে যদিও লিভার ট্রান্সপ্ল্যান্ট শুরু হয়নি, কিন্তু উন্নত বিশ্বে যে লিভার ট্রান্সপ্ল্যান্ট হচ্ছে, সেই লিভার ট্রান্সপ্ল্যান্ট হেপাটাইটিস বি বা সিতে আক্রান্ত রোগীর লিভার সিরোসিস, লিভার ফেলিওর হওয়ার পরে হচ্ছে। কিন্তু ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর সংখ্যা যেভাবে আশঙ্কাজনক হারে বাড়ছে, তারা ধারণা করছেন যে আগামী 2030 সাল নাগাদ ফ্যাটি লিভার থেকে যে লিভারের জটিলতা হবে সেইটাই হবে প্রথম এবং প্রধান রোগ, যেটার জন্য লিভার ট্রান্সপ্ল্যান্ট হবে। এটা কি সারা বিশ্বের কথা? সারা বিশ্বের কথা। তো এই কারণে দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভার ডিজিজ আসলে আমাদের জীবনযাত্রা, আমাদের খাদ্যাভ্যাস, এটাই এই রোগের জন্য মূলত দায়ী। আচ্ছা, তো এই যে আমাদের যে বর্তমান মানে জীবনযাত্রা থেকেও খাদ্যাভ্যাসের সঙ্গে আরো অনেক বেশি ওতপ্রোতভাবে জড়িত। এই যে বর্তমানে আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড যেগুলা, এই খাবারগুলা আমাদের প্রধান কারণ হিসাবে আমাদের ফ্যাটি লিভার করতে সাহায্য করছে। এবং এখন দেখা যাচ্ছে যে এই খাবারের পাশাপাশি আমাদের বর্তমান জেনারেশন তারা আসলে
শারীরিক যে পরিশ্রম এটার ব্যাপারেও তাদের ভিতরে একটা চরম অনীহা কাজ অনীহা করে। আছে। তো এই কারণেই দেখা যাচ্ছে যে ধীরে ধীরে আমাদের দেশের মতো ওয়ার্ল্ডের উন্নত বিশ্বের মতো আমাদের দেশেও ফ্যাটি লিভারে আক্রান্ত রোগীর মানে এবার সংখ্যা অনেক হয়তো বেড়েছে। ফুডকে বলা হচ্ছে, অন্যবার হয়তো কায়িক পরিশ্রম বা অন্য কিছুকে, জি, মানে জি। স্পেশালি এবার এটাকে ফুডকে এমফাসিস সামনে দেওয়া নিয়ে হয়েছে আসা এই কারণে হয়েছে আর কি। তো এই যে খাবারের এই কারণেই, যেহেতু এই খাবারটাই আমাদের ফ্যাটি লিভার হতে সহায়ক ভূমিকা পালন করছে, সেই জন্যই এটাকে এবার বলা হচ্ছে যে ফুড ইজ মেডিসিন। বলার উদ্দেশ্য হলো যে এই খাবারের গুলাকে আমরা যদি পরিহার করতে পারি তাহলে আমাদের আর মেডিসিন দিয়ে ফ্যাটি লিভারের চিকিৎসা বা অন্য কিছু লাগবে না, এই খাবারই আমাদের ওষুধ হিসাবে কাজ করবে। এগুলোকে আমরা যদি পরিহার করতে পারি। আমি এই কথাটিকে স্যারের কাছে আরেকটু জানতে চাই যে ধরনটা কি, মানে কোন পদ্ধতিতে খাবার আসলে আমার লিভারকে ক্ষতিগ্রস্ত করছে, সেই ব্যাখ্যাটি জানতে চাই। একটা কথা আছে, যদি আমরা বেশি খাই আর কম পরিশ্রম করি তাহলে শরীরে আপনার ক্যালোরি, এনার্জি জমা হবে। এই মজুদ ক্যালোরি এগুলা লিভারে চর্বি আকারে জমা হয়। এই চর্বি আকারে জমা হয় হলো ফ্যাটি লিভার। তাহলে আমরা যে খাবারগুলো খাবো, খাবারের একটা ব্যালেন্স থাকবে। আমি কতটুকু এনার্জি লস করি, কতটুকু খাচ্ছি, এটার ব্যালেন্স যদি না থাকে তাহলে তো শরীরে আপনার এনার্জি জমা হবে। এটি কি শুধু আমার লিভারকে ক্ষতিগ্রস্ত করছে, আর কোন কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে পারে? আর কোন কোন অঙ্গ, আপনার রক্তে যদি চর্বির পরিমাণ বেড়ে যায় তাহলে আপনার রক্ত শিরাগুলাতে ক্ষতি করতে পারে। আপনার শিরাগুলাতে রক্ত চলাচল বাধাপ্রাপ্ত হতে পারে। বাধাপ্রাপ্ত হার্টের সমস্যা হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে। আমরা যে বলি স্ট্রোক, ওসব কারণে স্ট্রোকও হতে পারে। ফুড ইজ মেডিসিন। আমরা যদি খাবারগুলো যদি আমরা ব্যালেন্সড ডায়েট, আমরা চর্বি পরিহার করি, আমরা যদি শাকসবজি ভালো খাই, ভালো পরিমাণে কিছু টাটকা ফলমূল খাই, কিছু প্রোটিন খাই, তাহলে আপনার রক্তে শর্করা, চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব এবং লিভার এবং অন্যান্য অর্গানগুলোকে ভালো রাখা সম্ভব। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার নাজমুল হাসান, আমরা তো বলে থাকি যে 5 কোটি লিভারের রোগী হলেও সবাই ঝুঁকিতে নেই। ফ্যাটি লিভারের রোগী যারা, মানে কারা সব থেকে বেশি ঝুঁকিতে আছেন, বা তাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন, কোন কারণে তারা আসলে সিরোসিস পর্যন্ত চলে যাচ্ছেন? আসলে সমস্ত ফ্যাটি লিভারে আক্রান্ত যে রোগীরা ঝুঁকির ভিতরে থাকে, সাধারণত দেখা যায় যে রোগীদের ভিতরে ডায়াবেটিস যাদের আছে, যাদের ওজনটা অনেক বেশি, স্থূলকায় রোগী, যাদের হাইপার টেনশন আছে, ডিসলিপিডেমিয়া আছে, এই ধরনের রোগী, এবং যাদের পরিবারে ফ্যাটি লিভার থেকে পূর্ববর্তী কেউ লিভার সিরোসিসে আক্রান্ত হয়েছেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকির পরিমাণটা অনেক বেশি থাকে পরবর্তীতে লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের মতো জটিল পরিস্থিতি ধারণের ক্ষেত্রে। ধন্যবাদ। স্যারের কাছে একটু জানতে চাইবো যে হেপাটোলজি সোসাইটি মবিন খান স্যারের নেতৃত্বে আসলে প্রতিষ্ঠিত হয়েছে। মানে স্যার আসলে বাংলাদেশের লিভার রোগের ক্ষেত্রে, সচেতনতার ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে কোথায় পৌঁছে দিয়ে গেলেন? আপনি তো স্যারের সরাসরি ছাত্র ছিলেন। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি প্রয়াত অধ্যাপক মবিন খান স্যারের কথা, যিনি আমার সরাসরি শিক্ষক ছিলেন এবং উনি ফাদার অফ হেপাটোলজি ইন বাংলাদেশ হিসেবে সুপরিচিত। বাংলাদেশে তৎকালীন আইপিজিএমের উনি লিভার বিভাগ প্রতিষ্ঠা করেছেন। লিভার বিভাগে হেপাটোলজি এমডি কোর্স চালু করেছেন এবং হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশের উনি প্রতিষ্ঠাতা। উনি তৎকালীন আইপিজিএমের লিভার বিভাগ প্রতিষ্ঠা করেন এবং উনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন যতদিন উনি চাকুরিতে ছিলেন। উনি জীবদ্দশায় লিভার বিভাগে লিভার বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য উনি হেপাটোলজি সোসাইটি তৈরি করেছেন। হেপাটোলজি সোসাইটি কর্তৃক বিভিন্ন লিভার সচেতনতামূলক অনুষ্ঠান করেছেন। উনি সেমিনার, সিম্পোজিয়াম এবং প্রতি 2 বছর পর পর উনি আন্তর্জাতিক লিভার সেমিনার করতেন। তো ওনার কাছ থেকে আমরা যে শিক্ষা, প্রশিক্ষণ এবং অনুপ্রেরণা পেয়েছি, উনি স্যার এখন আমাদের মধ্যে বেঁচে নেই। উনি যে বছর মারা গেলেন সে বছরও তো একটা কনফারেন্সে উনি ছিলেন। উনি 2024 সনের 31শে অক্টোবর ইন্তেকাল করেন এবং 2024 সনের 29 নভেম্বর আমরা
ইন্টারন্যাশনাল হেপাটোলজি সেমিনার করেছি এবং ওটা ছিল 8th ইন্টারন্যাশনাল হেপাটোলজি। মানে 23-এর কথা বলছেন? না, 24। আচ্ছা স্যার 31শে অক্টোবর 2024 উনি ইন্তেকাল করেন। আচ্ছা। এবং আমরা 29শে নভেম্বর 2024-এ 8th ইন্টারন্যাশনাল হেপাটোলজি কনফারেন্স অত্যন্ত সফলভাবে আমরা সম্পন্ন করি। আমি স্যার এখানে একটু জানতে চাই যে আমরা বাংলাদেশে আপনি দেখবেন যে যাদেরকে আমরা বিভিন্ন পদকে ভূষিত করা হয় বা এর মধ্যে অনেক মানুষই আসলে পেছনে পড়ে থাকেন, যাদের আলোচনায় কম হয়। যেমন একজন শতবর্ষী সার্জন আছেন আলী আশরাফ, তিনি ভূষিত হন নাই হয়তো কোনো রাষ্ট্রীয় পদকে, কিন্তু দেখা যাচ্ছে যে তারই ছাত্ররা হয়তো ওই মাত্রাতে কাজ করতে পারেননি, হয়তো করেছেনও, তারা হয়তো অনেক বেশি সম্মানিত হয়েছেন। কিন্তু এই যে লিভার রোগের চিকিৎসাকে বা লিভার বিভাগকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে এই যে তার এত অবদান, মানে উনি কেন চাপা পড়ে থাকলেন, মানে সেখানকার বিষয়ে আপনাদের কিছু দুঃখবোধ আছে কিনা? আমাদের অবশ্যই দুঃখবোধ আছে এবং বিষয়টি কিছুটা এখানে আলোচনা করা কিছুটা সংবেদনশীল, কারণ স্যার লিভারের জন্য, লিভার বিভাগের জন্য, লিভার রোগীদের জন্য, বাংলাদেশে লিভার বিশেষজ্ঞ তৈরির জন্য উনি যে অবদান রেখে গেছেন, উনি আমরা চিরদিন যতদিন বেঁচে থেকে স্মরণ রাখবো। কিন্তু উনি রাষ্ট্রীয়ভাবে সেই ধরনের মর্যাদা বা মূল্যায়ন আমি মনে করি উনি সেটা পায়নি। তো যাই হোক, রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় বিষয় তো অনেক কিছু নির্ভর করে। তো উনি আমাদের মনে আছেন। উনি আমার মনে হয় যে বাংলাদেশের আপামর রুগীদের মনেও মবিন খান স্যারের নাম অন্তর্নিহিত আছে। এখনও অনেক রুগী এসে স্যারের ব্যবস্থাপত্র নিয়ে আসেন আমাদের কাছে এবং স্যারের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করেন। আপনাকে ধন্যবাদ। আমরা একটু ভিন্ন প্রসঙ্গে আসলে চলে গেছিলাম, প্রসঙ্গ আসলে একই। তারপর আপনার কাছে জানতে চাই যে হেপাটোলজি সোসাইটি, আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সোসাইটি আছে, মানে লিভার রোগের সচেতনতার বিষয়টি একেবারে প্রান্তিকে পৌঁছে দিতে আপনাদের কার্যক্রমগুলো কি কি বা কি করছেন বা কতটা সফল হচ্ছেন? জি, ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জন্য। আমরা আসলে হেপাটোলজি সোসাইটি প্রফেসর মবিন খান স্যারের হাত ধরে যেটা শুরু হয়েছিল, আমরা স্যারের অত্যন্ত দিক নির্দেশনার মাধ্যমে আমরা আমাদের কার্যক্রম প্রথম থেকে চালিয়ে যাচ্ছিলাম। আমরা চেষ্টা করেছি সবসময় আমাদের প্রান্তিক জনগণকে আমাদের লিভার রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করতে। আমাদের হেপাটোলজি সোসাইটি করোনাকালীন সময়ে আমরা অনলাইন ভিত্তিক বিভিন্ন ধরনের লিভার রোগ সম্পর্কে সারা বাংলাদেশের প্রত্যেক জেলাতে আমরা বিভিন্ন পর্যায়ের চিকিৎসকদেরকে লিভারের রোগ সম্পর্কে সচেতন করেছি। আমরা হেপাটোলজি সোসাইটির মাধ্যমে গাইডলাইন তৈরি করেছি লিভারের রোগ সম্পর্কে আমাদের চিকিৎসকদেরকে আপডেটেড রাখার জন্য, যেটার মাধ্যমে আমাদের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকগণ তার এলাকায় লিভারের রোগদেরকে চিকিৎসা পর্যাপ্ত এবং সঠিক সুচিকিৎসা দিতে পারে। পাশাপাশি আমরা এখন আমাদের প্রফেসর মবিন খান স্যারের নামে আমরা মবিন খান লিভার সেন্টার প্রতিষ্ঠা করেছি, যেটার মাধ্যমে আমরা রোগীদেরকে অত্যন্ত কম মূল্যে চিকিৎসা দিচ্ছি। পাশাপাশি আমরা একটা টেলিমেডিসিন সেবা চালু করেছি, যেটার মাধ্যমে একদম হার্ড টু রিচ যে এরিয়াগুলো আছে, যেখানকার রোগীরা সহজেই চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন না, তারা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আমরা ফোনের মাধ্যমে তাদেরকে বিভিন্ন চিকিৎসা পরামর্শ দিয়ে যাচ্ছি। আমরা এইভাবেই চেষ্টা করছি যে আমাদের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে যে সমস্ত লোকজন আছেন যারা চিকিৎসা সঠিকভাবে পেতেন না অথবা ঢাকায় আসা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না, এবং আমাদের যেহেতু লিভারের চিকিৎসকের সংখ্যাও অনেক বেশি না, সেই জন্য আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে অন্যান্য চিকিৎসকদেরকেও আমাদের লিভারের রোগ সম্পর্কে তাদের ভিতরেও একটা অ্যাওয়ারনেস তৈরি করাতে, যাতে তারাও এই পর্যায়ে আমাদের বিভিন্ন লিভারের রোগীদেরকে সুচিকিৎসা দিতে পারেন। অধ্যাপক গোলাম মোস্তফা গাইডলাইনের প্রসঙ্গ তুলেছেন। ডাক্তার নাজমুল হাসান, বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে গাইডলাইন তৈরি হতেই অনেক বেশি সময় লেগে যায়, যেহেতু শুধু তো লিভার রোগ না, অনেকগুলো এখানে রোগ আছে। সেক্ষেত্রে গাইডলাইন আসলে আমরা কতটুকু কিভাবে তৈরি করলাম, এটা কি আসলে সোসাইটির কাজ নাকি আসলে স্বাস্থ্য বিভাগ তৈরি করে দেবে? মানে গাইডলাইনের প্রসঙ্গে আবার অনেক সময় আমরা কোভিডের সময় দেখেছি যে গাইডলাইন যত রাতারাতি পরিবর্তন হচ্ছে, সেটি আসলে প্রান্তিক পর্যন্ত যাচ্ছে কিনা, এটি নিয়েও একটা হালনাগাদ হওয়া বা সেটি কতটা কার্যকর হচ্ছে বা মানে সেটি কতটা মানছে ডাক্তাররা, সেটিও একটি প্রসঙ্গ। লিভার রোগের ক্ষেত্রে গাইডলাইনের বিষয়টি আপনি একটু বিস্তারিত আমাদেরকে বলবেন। ধন্যবাদ আপনাকে। আসলে প্রতিটা জটিল রোগের চিকিৎসার ক্ষেত্রে একটা সুনির্দিষ্ট গাইডলাইন থাকলে এটা সবার জন্য সুবিধা হয়। তো লিভার রোগের ক্ষেত্রেও কিছু কিছু গাইডলাইন আমি মনে করি যে প্রয়োজন।
আমাদের আন্তর্জাতিক পর্যায়ে কিছু রোগের চিকিৎসার অবশ্যই গাইডলাইন আছে। আমাদের বাংলাদেশি স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে কোনো গাইডলাইন্স এই পর্যন্ত লিভার রোগ বিষয়ে আমার জানা তৈরি করা হয়নি। তবে আপনার প্রশ্নের উত্তরে বলতে পারি যে এটা একটা ভালো প্রস্তাব। যদি গাইডলাইন্স কিছু কিছু ক্ষেত্রে তৈরি হয়, যেমন আমাদের দেশে একিউট হেপাটাইটিস, কমনলি বলে জন্ডিস। জন্ডিস তো আসলে রোগ না, জন্ডিসের রোগের একটা উপসর্গ, কিন্তু এটি রোগ হয়ে গেছে। একিউট হেপাটাইটিস ম্যানেজমেন্টের একটা গাইডলাইন্স যদি তৈরি হয় তাহলে ভালো হয়। আবার কিছু কিছু জটিল রোগ আছে, যেমন লিভার সিরোসিসের রোগীর হঠাৎ করে অজ্ঞান হয়ে যায়, রক্তবমি হয়। এসব ক্ষেত্রে চিকিৎসার প্রাথমিক গাইডলাইন্স যদি থাকে, সেটা গাইডলাইন্স তৈরি করবে কিভাবে? স্বাস্থ্য মন্ত্রণালয় ইন কোলাবোরেশন উইথ হেপাটোলজি সোসাইটি ঢাকা বাংলাদেশ এবং দেশের বিশিষ্ট হেপাটোলজিস্টদেরকে নিয়ে একটা গাইডলাইন্স তৈরি করার একটা সুযোগ আছে। যদি হয় তাহলে আপামর জনগণ এবং দেশের আপামর চিকিৎসকদের জন্য ভালো হয়। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার নাজমুল হাসান, আপনার কাছে জানবো যে আমরা স্যার যেটি বলছিলেন যে আমরা জন্ডিসকে আসলে রোগ বানিয়ে ফেলেছি, যদিও এটি একটি উপসর্গ, কিন্তু এই জন্ডিসকে কেন্দ্র করে আমাদের মধ্যে ভ্রান্তি বেশি, মিথ বেশি। ঢাকায়, একেবারে ঢাকা শহরের মধ্যে আমরা দেখি যে মানুষ মানে পার্শ্ববর্তী অঞ্চল থেকে পানি পড়া নিতে আসছেন আর কি। এটি আমাদের জন্য খুবই দুঃখজনক, হতাশাজনক। কিন্তু আমি যদি পুরো লিভার রোগের চিত্র বলি, এখানেও এই মিথগুলো আসলে কিভাবে আছে, বা মানুষ কোনগুলোকে আসলে ভুল জিনিসগুলোকে সঠিক চিকিৎসা মনে করছে? ধন্যবাদ। যেমন মানুষের ভিতরে হেপাটাইটিস আক্রান্ত যে রোগীগুলা, যেমন হেপাটাইটিস এ বা ই, এই হেপাটাইটিস এ বা ই রোগীগুলা বেশিরভাগ ক্ষেত্রেই স্বল্প মেয়াদে কোনো ধরনের জটিলতা ছাড়াই ভালো হয়ে যায়। এমনি ভালো হবে, 4 থেকে 6 সপ্তাহের ভিতরে ভালো হয়ে যায়। আমরা চিকিৎসকেরা শুধুমাত্র যে যে কারণে এই হেপাটাইটিস থেকে জটিলতা তৈরি হতে পারে সেই জটিলতা নিরসক কিছু চিকিৎসা দিয়ে থাকি। বেসিক্যালি এটা সেলফ রিমিটিং, এটা এমনি 4 থেকে 6 সপ্তাহের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয়। এই গ্রুপের মধ্যে কোন গ্রুপ এমনি ভালো হয়ে যায় আর কোন গ্রুপের ঝুঁকি থাকতে পারে? এটার ক্ষেত্রে আমরা আসলে সুনির্দিষ্টভাবে বলা খুবই মুশকিল যে কাদের ক্ষেত্রে এই জটিলতাগুলো তৈরি হবে। আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওই গ্রুপকে আমরা শনাক্ত করার চেষ্টা করি। কিন্তু যেহেতু এটা বেশিরভাগ, যেমন হেপাটাইটিস এ বা ইতে লিভার ফেলিউরের সম্ভাবনা 1% থেকেও খুব কম, তার মানে 99% রোগী এটা 4 থেকে 6 সপ্তাহের ভিতরে এমনি ভালো হয়ে যায়। তো এই 99% রোগী টার্গেট পিপল হয় অপচিকিৎসক, যারা বিভিন্ন কবিরাজি অপচিকিৎসা করে থাকেন, যেহেতু তারা ধারণা করেন যে 99% রোগী তো এমনি ভালো হয়ে যাচ্ছে। এবং রোগীদের ভিতরে এই মিথটা বহু এই কারণেই প্রচলিত যে আমি ওই কবিরাজি চিকিৎসা করলাম, আমি তো ভালো হয়ে গেলাম, আমার চিকিৎসকের কাছে যাওয়ার প্রয়োজন নেই। এই কারণেই দেখা যাচ্ছে যে এই অপচিকিৎসাটাকে সহজে বন্ধ করা যাচ্ছে না, কারণ 99% রোগী এমনিই ভালো হয়ে যাচ্ছে। এটা একটা, মানে এই ঘটনা কি হোমিওর ক্ষেত্রেও তাই? মানে আমরা যেমন চিকিৎসা বিজ্ঞানের আপনাদের একেবারে শীর্ষ পর্যায়ের যারা বাংলাদেশে আছেন, আমরা যদি সৈয়দ আতিকুল হক স্যারের কথা বলি, মানে সবাই বলার চেষ্টা করেন যে হোমিও পৃথিবী থেকে উঠে যাচ্ছে। হ্যাঁ, মানে সেটিকে আমরা এখনো বাংলাদেশের লোকজন আঁকড়ে ধরে রেখেছি। আবার এমনও আছে যে সঠিক হোমিও চিকিৎসা যারা দিচ্ছেন তার কাছে তো মানুষ আসলে পৌঁছতে পারছে না, যারা রেজিস্টার্ড বা নিবন্ধিত। সেক্ষেত্রে লিভারের রোগের ক্ষেত্রে হোমিওর এরকম কোনো প্রবণতা বা হোমিও প্রীতি আছে কিনা? এটা মানুষের ভিতরে, যেহেতু আমরা বেশিরভাগ রোগী এমনি ভালো হয়ে যায়, এটা তারা কবিরাজি চিকিৎসা, হোমিও চিকিৎসা, যে কোনো ধরনের চিকিৎসায় তারা নিয়ে থাকে। আচ্ছা, এই কারণেই দেখা যাচ্ছে যে আমাদের রোগীদের এই অনেক সময় জটিলতাগুলো অনেক খুব স্বল্প মেয়াদে ভালো হয়ে যাওয়ার কারণে কবিরাজদের জন্য খুব ভালো হয়েছে আর কি, একটা পোয়া বাড়ার মতো। জি জি জি। স্যার কাছে একটু জানতে চাই, স্যার আপনার কাছে অনেক প্রশ্ন আসলে। বাংলাদেশ অনেক বড় বড় চিকিৎসার ক্ষেত্রে সফল হয়েছে, বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মতো। এই লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে আমরা স্বস্তিতে নেই আসলে, এই হয় না। এবং যারা আসলে করছেন বা যারা সম্ভাবনাময়, তাদের মধ্যেও কোথায় জানি একটা ইউনিফাইড একটা ফোর্স আসলে নাই, বা কোথায় জানি আমরা এক জায়গায় এক বিন্দুতে মিলিত হতে পারি না। এটা অনেক বছর থেকে আমরা দেখছি। এখন একটি আশার বিষয় হচ্ছে যে অধ্যাপক শাহিনুল আলম, তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন। এটি কি তার জন্য অনেক বড় চ্যালেঞ্জ না? বা যেই ক্ষত আপনারা এতদিন ধরে বয়ে বেড়াচ্ছেন, সেটি আসলে নিরসনের উপযুক্ত সময় এখন কিনা, বা কতদূর আসলে আপনারা আগাচ্ছেন? এখানে সোসাইটিরও রোল আছে কিনা? লিভার ট্রান্সপ্লান্টেশনের দিক থেকে বাংলাদেশ আমরা অনেক পিছিয়ে আছি, এটাকে অস্বীকার করার কোনো অনেক উপায় বললে নাই। স্যার ভুল হবে, মানে আমরা নাই আর কি, নাই।
তো লিভার ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে আমরা সবাই সচেতন, এবং বাংলাদেশে একটা বিশ্বমান সম্পন্ন লিভার ট্রান্সপ্লান্টেশন সেন্টার চালু করার জন্য আমাদের সোসাইটি আমরা অনবরত কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের একজন হেপাটোলজিস্ট, আমাদের ছাত্র, বিদেশ থেকে লিভার ট্রান্সপ্লান্টেশনের উপরে একটা ফেলোশিপ ডিগ্রি করে দেশে ফিরে এসেছেন। এবং আপনি যেমনটি বললেন যে অধ্যাপক শাহিনুল আলম স্যার, উনি ওনার নেতৃত্বে বর্তমানে লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য একটা খুব ভালো উদ্যোগ নেওয়া হয়েছে, এবং অতি সহসাই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সুপার স্পেশালাইজড হাসপাতালে লিভার ট্রান্সপ্লান্টেশন শুরু হবে, এমনটি আমরা আশা করছি। এবং এই ব্যাপারে আমরা সবাই সক্রিয়ভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সেই প্রত্যাশায় রইলাম। আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার নাজমুল হাসান, লিভার রোগ ছড়ানোর মাধ্যমগুলো কি কি, যেগুলো আমাদের মানুষেরা ভুলে যায় সাধারণত? লিভার রোগ ছড়ানোর জন্য আসলে আমাদের বিশেষ করে হেপাটাইটিস বি এবং হেপাটাইটিস সি রোগ ছড়ানোর প্রধান উপায় হলো অনিরাপদ রক্ত সঞ্চালন, অনিরাপদ দৈহিক সম্পর্ক, মা থেকে সন্তানের ভিতরে সঞ্চালন হতে পারে। তারপরে বুকের দুধের থেকে নাকি? বুকের দুধ থেকে কম, এটা প্লাসেন্টার মাধ্যমে যখন মায়ের থেকে বাচ্চা হয়, প্লাসেন্টার মাধ্যমে হেপাটাইটিস বি বলা হয় যে 90% ক্ষেত্রে প্লাসেন্টার মাধ্যমে বাচ্চার দেহে চলে যায়। তারপরে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন জায়গায় কোনো অপারেশন হলো, হয়তো বা আক্রান্ত রোগীর অপারেশনের পরে ওই জরুরি বিভাগগুলোতে যে কোনো একটা অ্যাক্সিডেন্টের রোগী যাওয়ার পরে যে সেলাই করা হয় বিভিন্ন হসপিটালগুলোতে, হয়তো ওই সেলাইয়ের যে সুইটা ছিল এটাকে যদি প্রপারলি স্টেরিলাইজেশন না করা হয় তাহলে ওখান থেকে হতে পারে। এক সময় ছিল সেলুনে শেভ করার মাধ্যমে এটা আক্রান্ত হতো। এখান থেকে কি কমেছে? সেখান থেকে আমাদের অ্যাটলিস্ট সেলুন থেকে এই আক্রান্তের সংখ্যাটা অনেক কমে গেছে। এটা আসলে আমাদের হেপাটোলজি সোসাইটির সফলতা বলতে হবে যে এখন আপনারা খেয়াল করবেন, আগে সেলুনে গেলে ওরা কিন্তু খুর ব্যবহার করতো শেভ করার ক্ষেত্রে, কিন্তু এখন কিন্তু ওরা কেউ আর কোনো খুর ব্যবহার করে না, একটা সিঙ্গেল ব্লেড ইউজ করে এবং তারপর এটা ফেলে দেয়, ডিসপোজেবল। এই কারণে সেলুনের মাধ্যমে এখন ওই আক্রান্ত। কিন্তু আমার এখানে জানার বিষয়, এই যে ফেলে দেওয়ার মধ্যেও একটি ব্লেড আমরা হয়তো চেঞ্জ করলাম, কিন্তু যেটির ভেতরে আমরা আসলে ব্লেডটা রাখছি সেখান থেকেও কি কোনোভাবে? হ্যাঁ, সেখান থেকে আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকে যায় যদি ওইখানে কোনো ব্লাড থাকে, সেখান থেকেও আমরা ওই কারণে এটাকে খুব ভালো করে আমাদের সবসময় থাকবে যে আমরা যদি সেলুনে শেভ করতে যাই, আমরা ব্লেডের পাশাপাশি যে যেটাতে আমরা ব্লেডটা লাগাই, রেজার টাইপের, এইটাকে আমরা খুব ভালোভাবে ক্লিন করতে বলা হবে। এবং আইডিয়ালি আসলে আমাদের করা হয় ভালো জায়গাগুলোতে, ভালো সেলুনগুলোতে এইভাবেই করা হয়। আর আমরা শেভ করার বিষয়টা আসলে আমরা চাই সবাইকে ইন্সপায়ার করতে চাই যে বাসায় নিজের রেজারের মাধ্যমে শেভ করলেই সবচেয়ে ভালো। এই যে রোগীদেরকে দেখে আসলেন 42 বছর ধরে, এটা কোন ক্লাসের রোগী, কারা আসলে আক্রান্ত, কারা দেরি করে, রোগীদের চরিত্র জানতে চায় আর কি, বা রোগীদের বাস্তবতা জানতে চাই। আপনি যদি হেপাটাইটিস বি ভাইরাসের কথা ধরেন, জি স্যার, তো হেপাটাইটিস বি ভাইরাসের রোগীগুলো পারিবারিক একটা ইতিহাস বেশিরভাগ ক্ষেত্রে থাকে। আর কিছু গ্রুপ অফ পিপল, যেমন এই যে ড্রাগ এডিক্ট, আমার সহবক্তা নাজমুল হাসান যা বললেন, ড্রাগ এডিক্টদের মধ্যে এটার প্রবণতা বেশি থাকে, কারণ তারা একই সিরিঞ্জ, তাদের কোনো নলেজ নাই, একই সিরিঞ্জে একজন ব্যবহার করে আরেকজন ব্যবহার করে, সিরিঞ্জের মাধ্যমে ছড়ায়। আর ডাক্তার নাজমুল হাসান যেটা বললো যে সেলুনের কথাটা, আমি একটু দ্বিমত করবো এই জন্যে যে সেলুনগুলা শহর কেন্দ্রিক সেলুনগুলোতে সচেতনতা ভালো, কিন্তু প্রান্তিক পর্যায়ে গ্রামীণ পর্যায়ে এই বিষয়গুলো ওদের তেমন একটা নলেজ কম, ওরা বুঝে না যে ব্লেডটা চেঞ্জ না করলে কি ক্ষতি হবে। এরা কেউ হয়তো মনে করে থাকতে পারে তাদের মনের অগোচরে যে এটা তো ভালো ধারই আছে, এটা আবার ব্যবহার করলে কি আবার ক্ষতি হবে, কিন্তু ওই নলেজটা না থাকার কারণে ওদের ওই অবহেলাটা, গাফিলতিটা হয়, এইভাবে ছড়াতে পারে। রক্ত সঞ্চালন যদি স্ক্রিনিংটা ভালো না হয়, কেউ যদি স্ক্রিনিং ম্যাটেরিয়াল খারাপ ব্যবহার করে, তাহলে রক্ত সঞ্চালনের মাধ্যমে এখনও ছড়াতে পারে। তো এখনো তো আপনি ঢাকার বাইরে স্যার রক্ত সঞ্চালন বা পরিসঞ্চালন বিভাগ, থানা লেভেলে আমি যতটুকু জানি থানা লেভেলেও রক্ত সঞ্চালন হয়। তো এখন তাদের বেসিক নলেজটা কতটুকু কাজ করে সেই ব্যাপারে একটু আমাদের একটু থেকে যায়। কিছু পিটফলস আছে,
যার কারণে এখনও আমরা হ্যাপাটাইটিস বি ভাইরাস, হ্যাপাটাইটিস সি ভাইরাসের কিন্তু ফ্রিকুয়েন্টলি পাওয়া যাচ্ছে। আরেকটা জিনিস হলো আমরা যে মেডিকেল ইকুইপমেন্টস ব্যবহার করি, আরেকটা মানে বহুল প্রচলিত মাধ্যম হলো ডায়ালাইসিস পেশেন্ট। যেসব রোগীরা সপ্তাহে একবার দুইবার ডায়ালাইসিস নিতে যায়, প্রায় দেখা যায় যে ডায়ালাইসিস রোগীর কোনো হ্যাপাটাইটিস বি ভাইরাস আগে ছিল না, কিন্তু কিছুদিন পরে হ্যাপাটাইটিস বি ভাইরাস রক্তে পাওয়া গেল। তো এগুলা এখন ডায়ালাইসিস থেকে অনেক বেশি হয় স্যার, অনেক বেশি হয়। তো এখন ডায়ালাইসিস মেশিন, এখান থেকে বাঁচার উপায় কি স্যার? বাঁচার উপায় তো ডায়ালিসিস মেশিনের দাম তো কম। আমি দুজনকে বলে দেখেছি যে আপনি পার্সোনাল ডায়ালিসিস মেশিন কিনতে পারবেন কিনা, তো রোগীরা বেশিরভাগই নেগেটিভ আনসার দেন, না পার্সোনাল ডায়ালিসিস মেশিন এত দাম কিনা সম্ভব না। তো এসব বিভিন্ন মাধ্যমে হ্যাপাটাইটিস বি ভাইরাস সংক্রামক রোগগুলো ছড়ায়। আর যেগুলা রক্ত সঞ্চালনের মাধ্যম বা মানে এটাকে প্যারেন্টারাল ট্রান্সমিশন বলি আমরা। আরেকটা হলো খাবারের মাধ্যমে যেগুলো ছড়ায়, যেগুলো অ্যাকিউট হ্যাপাটাইটিস হয়, স্বল্পমেয়াদী হ্যাপাটাইটিস, এই খাবারের মাধ্যমে ছড়ানোর আমরা অনেক বলি যে বাইরের তৈরি করা প্রসেস ফুড খাবেন না, কিন্তু কেউ শোনে না। এখনও প্রায় দেখা যায় যে আপনার ইয়ং জেনারেশন জ্বর হইলো, জ্বর হওয়ার পরে বমি, দুদিন পরে দেখা যায় যে পেশাব হলুদ, জন্ডিস নিয়ে আসে। এর বেশিরভাগ কারণ হলো হ্যাপাটাইটিস এ ভাইরাস আর হ্যাপাটাইটিস ই ভাইরাস। এগুলা ভেজাল খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়। তো এই খাবার নিয়ন্ত্রণ, পানি নিয়ন্ত্রণ যদি করা না যায়, তাহলে স্বল্পমেয়াদী অ্যাকিউট হ্যাপাটাইটিসগুলা রোধ করা সম্ভব না। ধন্যবাদ। আমি একটি প্রসঙ্গ আসলে মনে আসলো যে এই যে আমরা দেখি যে জারের পানি 25 টাকা দিয়েও বিক্রি হচ্ছে রাস্তায় যিনি খাওয়াচ্ছেন, বা শরবতে যে আইসটা ব্যবহার করা হচ্ছে, আমরা তো অনেক সময় শুনি যে এটি মানে মরদেহের জন্য যে আইস ব্যবহার করা হয় সেটি তারা আসলে নিয়ে আসছেন। মানে পানি কতভাবে আমাদের লিভারকে আসলে ক্ষতিগ্রস্ত করে, এবং এই যে গরমকাল, হিট স্ট্রোক, মানুষ দেদারসে পানিও খাচ্ছে, মানে এখানে পানির ব্যাপারে কত বেশি সচেতন আমাদের হতে হবে আসলে? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্নের জন্য। আসলে পানির অপর নাম যেমন জীবন, ঠিক তেমনি আসলে শব্দটি কথা ছিল বিশুদ্ধ পানির অপর নাম জীবন। এই পানি যদি প্রপারলি বিশুদ্ধকরণ না হয়, এই পানিবাহিত যে রোগগুলো আমাদের লিভারের জন্য, বিশেষ করে হেপাটাইটিস এ বা হেপাটাইটিস ই, পাশাপাশি টাইফয়েড জ্বর, এইগুলো পানি, কলেরা, এগুলো দেখা যায় যে আমাদের সংক্রামিত হওয়ার ঝুঁকিটা অনেক বেশি বেড়ে যায়। তো গরমকালে বিশেষ করে আমরা এই হেপাটাইটিস এ, ই এবং লিভারের আর একটা রোগ লিভার অ্যাবসেস, যেটা দেখা যায় যে আমাদের এই যে গরমকালে আমাদের এই যে বাইরের যে মানুষের ভিতরে অত্যন্ত গরমে দেখা যায় আমাদের শ্রমজীবী মানুষরা বিভিন্ন কারণে শরবত খেতে তারা খুব পছন্দ করেন, যে প্রচুর পরিশ্রম হচ্ছে, গরম, একটু শরবত খাই। কিন্তু দেখা যায় যে এই যে পানিগুলা ব্যবহার করা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই পানিগুলা অনিরাপদ, প্রপারলি বিশুদ্ধকরণ করা হয় না। বিশুদ্ধকরণ না করার ফলে এই যে তারা পানি খাচ্ছে, এই পানির মাধ্যমে তারা পানিবাহিত যে হেপাটাইটিস, বিশেষ করে হেপাটাইটিস এ বা ইতে আক্রান্ত হয়ে তারা জন্ডিস নিয়ে, স্বল্পমেয়াদী জন্ডিস নিয়ে আমাদের কাছে প্রায়ই তারা প্রেজেন্ট করছে। এই কারণেই আমরা সবসময় তাদেরকে বলবো যে আপনারা পানি যে খেতে হবে, আমরা সবসময় চেষ্টা করব বিশুদ্ধ পানি পান করতে। আমরা উনি তো বাসা থেকে ফোটানো পানিও তো সাথে বহন করতে পারেন যদি তিনি মনে করেন। এখন তো ঠান্ডা পানিও রাখা যায় সাথে। স্যার, আমি একটু টিকার প্রসঙ্গে আসব, যে বাংলাদেশে টিকার দিক থেকে আমরা অনেকটা স্বয়ংসম্পন্ন বলা যায় না, কিন্তু আমাদের রেকর্ড ভালো আর কি। মানে আমরা কোভিডের টিকা আগে পেয়েছি, বা টিকার যে গাইডলাইন শিশুরা যতগুলো ক্যাটাগরিতে পাচ্ছে, এবং ভালো খবর হচ্ছে যে লিভার রোগের ক্ষেত্রেও শিশুরা তো এখন টিকা পাচ্ছে আর কি। কিন্তু যারা বড় হয়েছে বা ওই সময়টা যারা মিস করেছে, তাদের টিকার গুরুত্ব কত বেশি, এবং তারা কিভাবে টিকাটি নিয়ে ফেলবেন, বা এটিকে আরও সহজ করার কোনো উপায় আছে কিনা? হ্যাপাটাইটিস বি এর টিকা কিন্তু আমাদের দেশে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির আওতায় এখন অন্তর্ভুক্ত, মানে শিশুরা সরকারিভাবে, এবং এটি চালু হয়েছে 2004 সন থেকে। তো বর্তমানে 2004 সনের জন্মের পরে যেসব শিশু বর্তমানে বড় হয়েছে, তাদের হ্যাপাটাইটিস বি ভাইরাসের টিকা পাওয়ার কথা, তারপরেও সবাই পায় নাই। আমার বিশ্বাস যে আমি পরীক্ষা করে দেখেছি যে অনেকে টিকা নেওয়ার কথা বলতে পারে না, অথবা অ্যান্টিবডি তৈরি হয় নাই। তো যারা টিকা নেয় নাই বা এখন যারা ঝুঁকিতে আছেন, তাদের নিয়ম হলো একটু সামান্য একটু পরীক্ষা করে যদি দেখা যায় যে ওনার শরীরে হ্যাপাটাইটিস বি ভাইরাস সংক্রমণ নাই এবং অ্যান্টিবডিও নাই, আমরা যেটা সুরক্ষা বলতাম, তো এই দুইটার যদি অনুপস্থিতি থাকে তাহলে টিকা নেওয়া
খুব বেশি কষ্ট নেওয়া সহজ, এবং সবাই টিকা নিলে হেপাটাইটিস বি ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। ডাক্তার নাজমুল হাসান, আপনার কাছে জানবো যে টিকা একবার যদি কেউ নেন, 3টা ডোজ যদি কমপ্লিট করে ফেলেন, তার কি আবারও টিকা নেওয়া লাগবে একটি ইন্টারভেলে? জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সবারই জানা উচিত। আমরা যে হেপাটাইটিস বি ভ্যাকসিন দেই মানুষদেরকে 3টা ডোজ নিতে হয়। এই 3টা ডোজ দিলে বেশিরভাগ 95% মানুষের ক্ষেত্রে এটা প্রোটেক্টিভ ইমিউনিটি তৈরি করে, বাট 5% রোগীর ক্ষেত্রে দেখা যায় যে তাদের ক্ষেত্রে প্রতিরোধমূলক অ্যান্টিবডি তৈরি হয় না। তো যাদের ক্ষেত্রে প্রতিরোধমূলক অ্যান্টিবডি তৈরি হয় না তাদের ক্ষেত্রে আবার পুনরায় ভ্যাকসিন নিতে হয়। তো কাদের ক্ষেত্রে প্রতিরোধমূলক অ্যান্টিবডি তৈরি হয়নি বা কাদের ক্ষেত্রে আমাদের টিকা দেওয়ার পরে আবার পরীক্ষা করে দেখা উচিত, সেটা হলো বলা হয় গাইডলাইন অনুযায়ী যে সাধারণত যদি কোনো পরিবারে হেপাটাইটিস বি আক্রান্ত রোগী থাকে, তার ক্লোজ কন্ট্যাক্টে যারা আসেন, অথবা যদি হেপাটাইটিস বি আক্রান্ত মায়ের সন্তান জন্ম নেয়, তার ক্ষেত্রে আমরা স্বাস্থ্যকর্মী যারা আমরা হেলথ রিলেটেড সার্ভিসের সাথে আছি এবং যারা আমরা ডায়ালাইসিস নিচ্ছি, এই রোগীদের ক্ষেত্রে ভ্যাকসিন নেওয়ার পরেও দেখা যায় যে ভ্যাকসিনের ফেলিউর, যে 5% রোগীর ক্ষেত্রে ভ্যাকসিন ফেইল হয়, এই 5% রোগীর এই গ্রুপটার ক্ষেত্রে আমরা সাধারণত বলি যে আপনারা টিকা 3টা যে ডোজ আমরা নিতে বলি, টিকা সর্বশেষ টিকা নেওয়ার শেষ হওয়ার 1 থেকে 2 মাস পরে অ্যান্টিবডি টাইটারটা পরীক্ষা করতে। যদি অ্যান্টিবডি টাইটারটা বলা হয় যে যদি 10-এর নিচে থাকে তাদেরকে আমরা পুনরায় ভ্যাকসিন নিতে বলি, আর যদি 10-এর উপরে হয় এটা প্রোটেক্টিভ ইমিউনিটি দেয়, তার ক্ষেত্রে আর সাধারণত ভ্যাকসিন নেবার প্রবণতা কম মানুষের মধ্যে, আপনি জানেন, বা যেমন আমি নিতে গিয়েও 2 ডোজের পরে পরের ডোজ ভুলে গিয়েছি আর কি। কিন্তু আমি বলছি যে একেবারে ম্যান্ডেটরি কাদের জন্য, যার পরিবারে আছে এরকম কি, মানে কারা আসলে নিবেনি টিকাটা? আসলে আমরা আসলে মানে লিভার বিশেষজ্ঞ হিসেবে আমরা সবাইকে আমরা এনকারেজ করি যে এটা প্রত্যেক মানুষ, সুস্থ মানুষই হেপাটাইটিস বি আক্রান্ত টিকা নেবেন, কারণ এইটাই একমাত্র টিকা। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস আর একটা গাইনোকোলজিস্টরা ইউজ করেন আর একটা ভ্যাকসিন, যে এই টিকার মাধ্যমে আমরা লিভার ক্যান্সারকে মানে ক্যান্সার প্রতিরোধযোগ্য 2টা টিকা আছে। একটা হলো আমাদের হেপাটাইটিস বি, এটা নিলে আমরা হেপাটাইটিস বি থেকে পরবর্তী লিভার ক্যান্সার হওয়ার যে ঝুঁকি সেটাকে আমরা সম্পূর্ণ প্রতিরোধ করতে পারি। এই জন্য আমরা রোগীদেরকে এই রোগের ভয়াবহতা সম্পর্কে যদি ভালোভাবে বোঝাতে পারি, তাহলে তারা এই টিকা নেওয়ার ব্যাপারে তাদের ভিতরে যে নিরুৎসাহ বা অনুৎসাহ কাজ করে, এটার পরবর্তীতে হয়তো বা কাজ করবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অধ্যাপক গোলাম মোস্তফা, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে তো রোগের অভাব নেই সারা পৃথিবীব্যাপী, কিন্তু বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ, মন্ত্রণালয়, অধিদপ্তর যেভাবে বলি না কেন, লিভার রোগের চিকিৎসা বা আপনারা তো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে যেমন অধ্যাপক শাহিনুল আলম স্যারের কথা বারবার ঘুরে ফিরে আসছে, উনি একটা বাজেটের কথা বলেছিলেন যে এক ফ্যাটি লিভার আমাকে কত হাজার কোটি টাকার ক্ষতি করে দিতে পারে বা করছে আর কি। সেক্ষেত্রে লিভার রোগের চিকিৎসা মানে টোটাল ব্যবস্থাপনার মধ্যে বাংলাদেশের চিকিৎসা খাতে কতটুকু গুরুত্ব পাচ্ছে, বা এখনও কোন জায়গাগুলোতে হাত দেয়া যায়নি? লিভার প্রতিস্থাপন বাদ দিয়ে আমি জানতে চাচ্ছি যে প্রান্তিকে বা বিশেষজ্ঞ তৈরি করা, পোস্ট ক্রিয়েশনের ক্ষেত্রে কোন জায়গাতে এখনো পিছিয়ে আছে লিভার বিভাগ? ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থার আমাদের যে দৈন্যতা আছে, তারই অংশ হিসেবে লিভার চিকিৎসা বাংলাদেশে কিছুটা পিছিয়ে আছি আমরা। আমাদের বাজেটের অভাব আছে। যেমন লিভারের চিকিৎসার জন্য কিছু কিছু ওষুধ আছে যেগুলো একটু দামি ওষুধ, হেপাটাইটিস সি ভাইরাসের ওষুধ, হেপাটাইটিস বি ভাইরাসের ওষুধ, এগুলা যদি সরকারিভাবে রোগীদেরকে বিতরণ করা যেত তাহলে রোগীদের উপকার হতো, রোগীর ওষুধ ঠিকমতো ব্যবহার করতে পারত। এগুলোর কিছু ঘাটতি আছে। আর আপনি যেমনটি বললেন লিভার ট্রান্সপ্লান্টেশনের ব্যাপারে তো আমরা পিছিয়ে আছি। এটা সরকারি উদ্যোগের জন্য আমরা সরকারের কাছে আহ্বান জানাই। সরকারি উদ্যোগবিহীন একা লিভার সোসাইটির পক্ষে এটা এগিয়ে যাওয়া কঠিন হবে। আর লিভার বিশেষজ্ঞ তৈরি আমাদের দেশে লিভার হেপাটোলজিস্ট প্রতি বছরই তৈরি হচ্ছে, কিন্তু পদায়নের ব্যাপারে আমাদের অনেক হতাশা বিরাজ করছে। বাংলাদেশে লিভার বিশেষজ্ঞের পদ আরও তৈরি করা দরকার। আমাদের প্রতি বছর যে হেপাটোলজিস্ট লিভার বিশেষজ্ঞ পাশ করে বের হচ্ছে তাদেরকে সময় মতো এবং যথাস্থানে যদি পদায়ন করা যায় তাহলে এদেশের আপামর জনগণের উপকার হবে, লিভার চিকিৎসায় ভালো অবদান রাখতে পারবে।
আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার নাজমুল হাসান আপনার কাছে জানতে চাই যে পরীক্ষা নিরীক্ষা করার ক্ষেত্রে ডাক্তারদের প্রতি এমনি মানুষের অনেক রাক্ষোভ আছে আর কি, যে খালি পরীক্ষা করায়। আমি অবশ্য একটু অন্যভাবে দেখি যে কেউ যদি মানে ইন্টেনশনালি দুটো পরীক্ষা বেশি করায়, তাও তো অনেক সময় একটা রোগী আসলে বের হওয়ার চান্স থাকে। আমরা অনেক সময় দেখি বিদেশে যাওয়ার ক্ষেত্রে রক্ত পরীক্ষা থেকে একটা মানুষ প্রথম জানছেন যে তার হয়তো রক্তের কোনো সমস্যা আছে বা অন্য কিছু। আমি জানতে চাই যে লিভার রোগ আছে কিনা একটা সুস্থ মানুষও যদি জানতে চাই, মানে কতটা সময় ইন্টারভেলে একটা মানুষের অন্তত পরীক্ষা করা উচিত, কোন পরীক্ষাগুলো করবে, মানে অন্তত জানা যে আমি সুস্থ মানুষ কিন্তু আমার লিভার ভালো আছে কিনা আমি দেখতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমরা খুব অল্প পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি যে আমাদের লিভারের সুস্থতা আছে কিনা। আমরা লিভারের পরীক্ষার ভিতরে আমরা হেপাটাইটিস আক্রান্ত আছে কিনা, আমরা বিশেষ করে হেপাটাইটিস বি সি যদি পরীক্ষা করি, লিভারের ফাংশনের জন্য আমরা যদি লিভার ফাংশন একটা এইচজিপিটি বলে একটা ছোট পরীক্ষা, যেটা আজকাল আমাদের উপজেলা পর্যায়েও করা সম্ভব। আর একটা যদি আমরা আলট্রাসোনোগ্রাম করি, তাহলে আমরা জানতে পারবো যে আমাদের লিভার সামগ্রিকভাবে ভালো আছে কিনা বা লিভারে কোনো ধরনের কোনো অসুখ আছে কিনা। যদি আমাদের এই পরীক্ষায় কোনো ধরনের জটিলতা থাকে, আমরা লিভার চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু আমরা আমাদের কতদিন পর পর আমাদের পরীক্ষা করা উচিত সেই বিষয়টাকে আমরা জানতে পারি। মানে অত্যন্ত খুবই সাধারণ কিছু পরীক্ষা, যেটা এখন আমাদের উপজেলা পর্যায়েও সম্ভব। এই সাধারণ কিছু পরীক্ষার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের লিভারের সুস্থতা সম্পর্কে। স্যারের কাছে শেষ প্রশ্ন জানতে চাই, আপনি যা বলতে চান। একজন লিভার বিশেষজ্ঞ হিসেবে আমি আমার সম্মানিত জনগণকে বলবো যে আপনারা বাইরের তৈরি করা ভেজাল খাবার পরিহার করবেন সুস্থ থাকার জন্য, এবং যদি কোনো লিভারের কোনো মানে সমস্যা অনুভব করেন বা সন্দেহ করেন, তাহলে সময় মতো ডাক্তারের কাছে যাবেন এবং সময় মতো চিকিৎসা নেবেন, পরামর্শ নেবেন। আপনারা সবাই ভালো থাকবেন, লিভার ভালো থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আপনাকে ধন্যবাদ। আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। প্রতি বছর লিভার দিবস আসে, আমরা সাধারণতই যারা লিভারের কোনো ধরনের সমস্যা নেই আমরা এড়িয়ে যাই, দেখি, কিন্তু মনে হয় যে এটি তো আমার কোনো রোগ নয়। কিন্তু লিভার রোগ এতটাই বেশি ছড়িয়ে গেছে, একটি দেশের আমরা যদি 18-20 কোটি মানুষ বলি, 6 কোটি মানুষ কোনো না কোনো লিভার রোগে আক্রান্ত হতে পারেন আপনিও। এই কারণে অন্তত আপনি সুস্থ থাকুন বা অসুস্থ থাকুন, যে পর্যায়ে থাকুন, অন্তত দেখার চেষ্টা করুন। আমার মনে হয় 500 টাকাও খরচ করার প্রয়োজন নেই আপনার লিভার ঠিক আছে কি নেই এটি জানতে। আপনি পরীক্ষা করুন, জানুন এবং সেই অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে এই পর্যন্ত। আগামী পর্বে আবারও নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।